এখন আরেকটি বিষয় যাদবপুরের প্রসঙ্গ বললে বলতেই হয়, আমরা জানি যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে লড়াই বা যুদ্ধ, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আমরা দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ইসরায়েলের বিরোধিতা করে, ইহুদিদের বিরোধিতা করে বিভিন্ন নানা রকম পোস্টার পড়ে, আর গাজা আর প্যালেস্টাইনকে নিয়ে খুব চিন্তিত থাকে তারা। এবং এই গাজা প্যালেস্টাইনের নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন, সেমিনার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই প্যালেস্টাইনের প্রতি এত সহমর্মিতা বা এত ভ্রাতৃত্ব, এত সৌজন্য কেন, সেই জিনিসটার জন্য আমি জানতে চাইব আদিত্যর কাছে। আদিত্য, এই যে যাদবপুরে কিছুদিন আগে একটা বড় সেমিনার হয়ে গেছে 3-4 দিনের, সেখানে প্রধান প্রধান বক্তারাও ছিলেন, বড় বড় সেকুলার মার্কসিস্ট লেখকরা, গবেষকরা এসেছিলেন সেখানে। 3 দিন ধরে আলোচনা চক্র চলেছিল। তো এই যে প্যালেস্টাইনের প্রতি এত প্রীতি, এই প্রীতিটাকে তুমি কিভাবে দেখছো? ওটাই তো হচ্ছে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ব্যাপার। হ্যাঁ, মানে নিজের বাড়িতে ডাল ভাত জুটছে কিনা জানা নেই, পাশের বাড়ি থেকে মাংস ভাত খাচ্ছে আর কার রুটি দিয়ে ভাত খাচ্ছে তাকে নিয়ে মাথা ব্যথা পড়ে গেছে। যেখানে ভারতবর্ষ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, ভারতবর্ষ নিজের একটা সার্বভৌমত্ব বজায় রাখে, ভারতবর্ষের নিজের একটা গরিমা আছে, ভারত সরকার বা ভারতের মানুষ সেই ভারতের প্রতিনিধি, এবং সেইখান থেকে দাঁড়িয়ে একদল ছাত্র সমাজ বা কিছু মানুষ তাদের উস্কানিতে বা তাদের কিছু একটা প্রপাগান্ডা ছড়ানোর লক্ষ্যতে, ভারতকে বদনাম করার লক্ষ্যতে, পরিষ্কারভাবে ভারতকে বদনাম করার লক্ষ্যতে তারা হামাসের মতো একটা আতঙ্কবাদী সংগঠন এবং প্যালেস্টাইনের সাপোর্টে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি যে প্রথমে কিন্তু ইসরায়েল হামলা করেনি, হামলা ওই হামাস করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল নিজেকে প্রোটেক্ট করার জন্য তারা হামলা করছে। পৃথিবীতে কোনো জায়গায় গণহত্যা করা নিন্দনীয়, কিন্তু তখন খুব কষ্ট লাগে, তখন খুব বলতে ইচ্ছা হয় যখন কেউ শুধুমাত্র প্যালেস্টাইন নিয়ে বলছে আর পাশের দেশ বাংলাদেশে দীপু দাস মারা যায়, তাদের কোনো কান্না নেই। আচ্ছা, তখনই একবার বা দুবার তারা রাস্তায় বেরোয়, কখন নাকি যখন বারবার তাদেরকে খোঁচা দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় যে ভাই কেন বলছিস না, কেন বলছিস না। তাদের যারা প্যালেস্টাইন নিয়ে কথা বলছে, যারা গাজা নিয়ে ছাতি পেটাচ্ছে, তাদের একবারও মনে হয় না যে মুর্শিদাবাদে হত্যা হচ্ছে, মোথাবাড়িতে হত্যা হচ্ছে। কিন্তু তাদের মুখ থেকে বারবার শোনা যায়, শুধু সেই মানে সেই সকল গুটি কয়েক মানুষের মুখ থেকে বারবার শোনা যায় নাকি কাশ্মীর মাঙ্গে আজাদি আর মণিপুর মাঙ্গে আজাদি। আরে মণিপুরে আমার নিজের বন্ধু আছে দাদা, মণিপুরে আমার বন্ধু আছে, অরুণাচলে আমার বন্ধু আছে, ওদের মতো দেশভক্ত হয়তো এই যাদবপুরে বসে থাকা ওই বাম সংগঠনের মধ্যে বিন্দু মাত্র নেই। ওরা আজাদি চায়নি, কাশ্মীর আজাদি চায় না। কাশ্মীরের ইস্যুটা একটি ইন্টারন্যাশনাল ইস্যু নয়, কাশ্মীর ইস্যুটা আমাদের দেশের ইস্যু, আমাদের সার্বভৌমত্বের ইস্যু। সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষ বলছে কাশ্মীর বাঙ্গে আজাদি, এরা দেশভক্ত দাদা। এদেরকে ভারত সরকারের থেকে পড়াশোনা করছে। এই যে আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কত খরচা বহন করতে হয় বলো ভাই, কত খরচা বহন করতে হয় সঞ্জীবন দা? আজকে এখানে এত কম খরচে তারা পড়াশোনা করছে, এর মানেটা কি? ভারতের নাগরিকদের অর্থে চালিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সাবসিডিতে আমরা পড়াশোনা করছি, সেখানে দাঁড়িয়ে কিছু ছাত্র বলছে যে না, ভারতেরই একটি অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর, আর কাশ্মীর মাঙ্গে আজাদি। এটা ভারতের প্রতি গদ্দারি নয়? আজকে যারা এখানে পড়াশোনা করে বড় হচ্ছে, তারা বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো যাবে, তারা ভারতের জন্য কি নিজেদের দিকনীতি, মানে কি নিজেদের যে সেবা বা কি মানে প্রেম বা গাদ্দারি করবে না, এর কোনো মানে প্রমাণ, মানে এর কোনো বিষয় আছে যে মানে নিশ্চয়তা আছে যে আজকে তারা গাদ্দারি করছে, কালকে তারা করবে না বিভিন্ন ক্ষেত্রে গিয়ে? আরে একবার যে ওয়ান টাইম চিটার অলওয়েজ চিটার। আজকে তারা ছাত্র অবস্থায় ভারতকে বলছে কাশ্মীর বাঙ্গে আজাদি, আবার কি শুধু এখানে নয়, জেএনইউর মতো বিশ্ববিদ্যালয়ে নাকি বলা হয় যে ভারত তেরে টুকরে হোঙ্গে, তারপরে ব্লা ব্লা ব্লা, আমি আর ওই বিশেষ শব্দগুলো ব্যবহার করলাম, ভারত তেরে টুকরে হোঙ্গে। আরে এই দেশে তোরা আছিস, এই দেশের খেয়ে বড় হয়েছিস, জানা নেই জানবো। আমি রামায়ণের একটা প্রসঙ্গ বলি তো, আমি একটা শুধু প্রসঙ্গ বলবো এখানে, তোমাকে একটু ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে কিছুদিন আগেই এই উমর খালিদের জামিন নিয়ে খুব সরগরম শুরু হয়েছিল, যে 19 সালের পর থেকে এতদিন ধরে তাকে জেলে আটকে রাখা হয়েছে, তাকে ছাড়া হচ্ছে না। এবং শারজিল ইমামের ক্ষেত্রেও উমর খালিদকে নিয়ে এই সুবর্ণ জয়ন্তী ভবনের সামনে একটা সেমিনারও হয়েছিল, তারা খুবই চিন্তিত। আচ্ছা, যাদবপুরের সঙ্গে উমর খালিদের কি সম্পর্ক, এবং যাদবপুর সঙ্গে উমর খালিদের প্রতি এত প্রীতি, এইটাকে তুমি কিভাবে দেখছো? এবং যারা 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 বালাকোটের প্রমাণ চায় তারা উমর খালিদের পক্ষ নেবে, এটা তো স্বাভাবিক। যারা বালাকোটের প্রমাণ চায়, যারা কারগিলের প্রমাণ চায়, তারা উমর খালিদকে সাপোর্ট করবে, তারা আফজাল গুরুকে সাপোর্ট করবে। তারা দেশের পক্ষে নয় তো, তারা তাদের পক্ষে, তাদের দ্বারা ফান্ডেড।
যারা ডিপ স্টেট, যাদের একটা নেক্সাস চলে দেশের বিরুদ্ধে, যারা আন্তর্জাতিকতা থেকে হয়তো ফান্ড আসে, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ওদের কার্যক্রম দেখে মনে হয়, আমরা অনুমান করতে পারি, হয়তো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে প্রমাণ নেই, কিন্তু হয়তো তাদের কার্যক্রম, মানুষের কার্যক্রমই তো মানুষের প্রমাণ যে তাদের চিন্তা ভাবনা কিরকম কাজ করে। যারা দেশকে তা ভাঙতে যাচ্ছে, যারা দেশের অখণ্ডতা, আজকে তুমি বলো তো, প্রায় 7.5 লোক শহীদ হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তারপরে আমরা এই মুক্ত আকাশে শ্বাস নিতে পারছি। আর সেই ভারতবর্ষে, সেই শহীদের রক্তে ভাসা ভারতবর্ষে দাঁড়িয়ে তারা বলে যে ভারত তেরে টুকরো হবে, আর যারা ভারতকে ভাঙতে যায় তারা তাদের সমর্থন করে। একদমই একদমই। এবার আমি কিছুদিন আগে এই 3 নম্বর গেটের সামনে একটা পোস্টার দেখেছিলাম, তোমরাও দেখেছো হয়তো, যে কাশ্মীরে যখন ওই অপারেশন অল আউট চলছিল না, সেই সময় একজন ব্যক্তিকে আর্মিদের যে গাড়ি আছে, গাড়ির সামনে বসিয়ে গাড়িটা বের করতে হয়েছে। তার সামনে এখানে একটা ওইরকম একটা ছবি এঁকে তারা বারবার বলতে চাইছে যে যে ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে কতটা পরিমাণে করে আছে, তারা মানে সেখানে মানুষকে, জনজীবনকে ব্যাহত করছে। তো এবার কাশ্মীরে আজকে আমরা জানি সেখানে ধারা 370 উঠে গেছে, এবং সেই কারণে সেখানে একটা ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। তো কাশ্মীর কতটা ভালো আছে সেটা আমরা এখন সমীক্ষা করব, না পশ্চিমবঙ্গ কতটা খাদের কিনারে এসে সেটা সমীক্ষা করবো? ভারত, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে সচেতন হওয়ার দরকার, কারণ কাশ্মীর ধীরে ধীরে ডেভেলপ করছে। কাশ্মীর যে অন্ধকার সময় কাটিয়েছিল, সেই অন্ধকার সময় কেটে বেরোচ্ছে। চিন্তা হয়, খুব কষ্ট হয়। একটা সময় বলা হতো, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যা ভাবে, ভারত কালকে তা ভাবে। আজকের বাংলা দেখে মনে হয় যে, হ্যাঁ, এবং আমার এই প্রসঙ্গে বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে যে হরগোবিন্দ দাস বা চন্দন দাসকে যেভাবে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, সেখানকার মানুষকে ঘর থেকে বেঘর করা হয়েছে, অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এইটা কি কোনো রকম ভাবে কাশ্মীরের প্রসঙ্গে ব্যাপারটা মিলে যায় না? যে কাশ্মীরি পণ্ডিতরা তো একই রকম ভাবে পলায়ন করেছিলেন, এর পিছনে কাদের ইনভলভ? ডেমোগ্রাফি চেঞ্জ, ডেমোগ্রাফি চেঞ্জ, এই বিষয়টা যতক্ষণ না আমরা তুলে ধরতে পারবো মানুষকে, মানে ছাত্র সমাজের কথা বলছি, মানুষ যতক্ষণ না বুঝতে পারবে, এবং এদের এটাই প্রোপাগ্যান্ডা যে আমরা ভেতরে ভেতরে ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দেবো, কেউ গুণাক্ষরও টের পাবে না। মানে একটা কথা আছে না বাংলায়, যে তলে তলে জল খাবে, আবার শিবের বাবাও টের পাবে না। আর এটাই এদের প্রচেষ্টা। ওরা ওপর থেকে খুব সুন্দরভাবে একটা মুলায়ম প্রলেপ দিয়ে দেবে। আমরা তো সাম্যবাদের কথা বলি, খুব সুন্দর নজরুলের দুটো কবিতার লাইন বলবে যে সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, কিন্তু ভেদাভেদ আছে। আর সেই কারণে ইফতার পার্টিতে মেয়েদের আলাদা বসায় আর ছেলেদের আলাদা বসায়, এরাই বসায়। একদমই। যারা বলে গাই সাম্যের গান, আমার সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদে নাই, এই কথাটা যখন তারা 4 নম্বর গেটে, 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে বলে, তার পরবর্তীকালেই যখন ইফতার পার্টি তারা করে, একটা সেকুলার বিশ্ববিদ্যালয় ইফতার পার্টির মতো একটা ধর্মীয় আচরণ করে, তার সেই জায়গাটা দাঁড়িয়ে মেয়েদের আলাদা বসানো হয়, ছেলেদের আলাদা বসানো হয়। ঠিক, আমি জানি না এটা কোথাকার হিপোক্রেসি, আর জানি না। কাশ্মীরে যেভাবে হিন্দুদেরকে তাড়ানো হয়েছিল, রাতারাতি 6 লক্ষ না 5 লক্ষ হিন্দুকে তাড়ানো হয়েছিল, হয়ে গেছে আমাদের। তার মৌলিক উদ্দেশ্য কি? তার মৌলিক উদ্দেশ্য ছিল যে কাশ্মীর থেকে হিন্দু শূন্য করে কাশ্মীরটাকে সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত বানানো। মুর্শিদাবাদেও একই কাজ হওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে করে ওখান থেকে ওই এলাকা এবং ওই বাজার থেকে হিন্দু শূন্য হয়ে যায়, এবং ঠিক আছে, শেষ করে দে। হ্যাঁ, হিন্দু শূন্য হয়ে যায়, এবং বিনিময়ে এলাকাটা সম্পূর্ণ ওরা মুসলিম অধ্যুষিত করে নিতে পারে এবং মুসলিমের দখলে চলে যায়। তারই একটা প্রচেষ্টার নমুনা আমরা দেখলাম কাশ্মীরে, যেটা হয়েছিল একই রকম ছবি। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা বুঝে গেছি যে যাদবপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীর কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং কোথাও না কোথাও সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুটোই আপেক্ষিকভাবে চলে। যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যায়, সেখানে সংখ্যালঘুরা আবার সংখ্যা লঘু হয়ে যায়।